জনসমুদ্র চট্টগ্রামের পোলো গ্রাউন্ড। বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ ফেরানোর প্রতিশ্রুতি, যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের ঘোষণা। বাণিজ্যিক রাজধানী এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। যাত্রাবাড়িতে জামায়াতের জনসভায় কর্মী সমর্থকের ঢল। ভোট ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হলে ঠেকানোর হুঁশিয়ারি আমিরের। জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ঘরে, চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পথে পথে ভোটের আমেজ, দেশ জুড়ে নির্বাচনী প্রচারের উচ্ছ্বাস। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করবে ইসি। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। বেতন বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে বাড়বে ভোগান্তি। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। দেশ করার পরিকল্পনায় কেউ বাধা সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় এমন হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত 15 বছর যেভাবে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তেমনই ষড়যন্ত্র চলছে। তরুণদের কর্মসংস্থান ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ ফেরানোর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। লক্ষ জনতার দৃষ্টি পুরো মঞ্চ জুড়ে এক নেতার অপেক্ষায়। ততক্ষণে দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলেন, তবে মঞ্চে না উঠে চলে এলেন সাধারণ মানুষের মাঝে। সালাম জানালেন, সামনে থাকা উপস্থিত জনতার সঙ্গে মেলালেন হাত। উচ্ছ্বাসে তখন ফেটে পড়ে পলোগ্রাউন্ড। তিনি মঞ্চে ওঠার পর সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকদের মুখে তখন তারেক বন্দনা স্লোগানে প্রকম্পিত হতে থাকে চট্টগ্রাম। ভোর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে আসতে থাকেন কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এক নজর দেখবেন তাদের প্রিয় নেতাকে, শুনবেন আগামী নির্বাচন ঘিরে দলীয় নির্দেশনা। চট্টগ্রামের সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বিএনপির নির্বাচন ও দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। আমাদের পূর্বে পশ্চিমে সকলের জন্য চট্টগ্রামকে অর্থনৈতিকভাবে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে পরিণত করব। মাঠ যখন কানায় কানায় পূর্ণ, তখন অপেক্ষার অবসান ঘটে নির্বাচনী জনসভার। বক্তব্য দিতে উঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সালাম জানিয়ে চট্টগ্রামের ভাষায় কুশল বিনিময় করেন বন্দর নগরীর মানুষের সঙ্গে। পুরো বক্তব্য জুড়েই ছিল জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, কৃষি, নারী পুরুষের কর্মসংস্থান সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আছে না ইপিজেড? যে ইপিজেড আছে এবং কে ইপিজেড, এই সবগুলোতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। প্রিয় ভাই বোনেরা, এই কে ইপিজেড এবং বাকি যে ইপিজেডগুলো আছে, এই সবগুলো
আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল? বিএনপি সরকারের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাআল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, যেই দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়াও অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের দল ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতির টুটি চেপে ধরা হবে অন্যতম প্রধান কাজ। বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বললেও পুরো বক্তব্যে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেননি তারেক রহমান। বরং তিনি বলেন, কারো সমালোচনা করে উপকার হবে না, পেট ভরবে না দেশের মানুষের। যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় চট্টগ্রামের পলো গ্রাউন্ডের জনসমাবেশ থেকে আবারও ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবেন তারা। পাহাড় ও সমুদ্র ঘেরা বারোয়ালিয়ার শহর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় অতীতের মতো কাজ করুন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। বলছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তারা মানুষের অধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবেন। তাই জনগণকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম। নির্বাচনী প্রচারে অংশ নিতে চট্টগ্রাম থেকে ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে বিষয়ে জানাতে গাড়ি বহরে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, নির্বাচনী প্রচারণা সভা শেষ করে তারেক রহমান তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ ফেনীতে তিনি আরেকটি নির্বাচনী প্রচারণা চালাবেন, যেখানে সমাবেশ করবেন তারেক রহমান। এই উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন। কিন্তু চট্টগ্রাম শহরে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই কারণে তিনি তার গাড়ি বহরটি খুব ধীরে এগোচ্ছেন। অর্থাৎ রাস্তা জুড়ে দুপাশে মানুষের যে সমাগম, মানুষের যে অবস্থান, তারেক রহমানকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য আসলে চট্টগ্রাম থেকে তারা উচ্ছ্বসিত অবস্থায় দেখছি আমরা যে এই বহরের আশপাশে তারা জড়ো হয়েছেন এবং সবাই তাকে গাড়ি বহরের সামনে অবস্থান করছেন। এবং গাড়ি বহরের তারেক রহমান যে গাড়িতে আছেন, অর্থাৎ যে বাসটিতে আছেন, তার সামনে কিন্তু নেতাকর্মীরা আসলে ঢল নেমেছে সেখানকার মানুষ তাকে দেখার জন্য, এবং তিনিও সেই রেসপন্স করছেন, হাত নাড়ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তারা তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং দোয়া চাচ্ছেন সবার কাছে। আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম, যদিও আমাদের গাড়ি বহরটি একটু পিছন দিকে পড়েছে, যেহেতু এখানে যানজটের তৈরি হয়েছে, মানুষের উপস্থিতি যেমন বেশি ছিল। সমাবেশ মাত্র শেষ হয়েছে কিছুক্ষণ আগে। নির্বাচনী জনসভায় যে লক্ষাধিক মানুষ হয়েছিল,
অনেক মানুষ হয়েছিল এখানে দেখা গিয়েছে এবং কয়েক লক্ষ মানুষ যে হয়েছে সেটি সেখানকার উপস্থিত মানুষ তারা বলছিলেন যে এই সমাবেশ ঘিরে পলো গ্রাউন্ডের সমাবেশ ঘিরে যে মানুষের উপস্থিতি আমরা দেখেছি গতকাল রাত থেকে এবং ভোর থেকে বিশেষ করে নানা ধরনের প্ল্যাকার্ড স্লোগান প্ল্যাকার্ড ব্যানার হাতে তারা এসেছিলেন এই পলো গ্রাউন্ড মাঠে এবং সেখানে এই সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হল, যেখানে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। একই সঙ্গে তারা কী ধরনের পদক্ষেপ নেবেন যদি জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা তারা যেতে পারেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন বারবার তিনি। এবং একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, নারী অধিকার, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, যুবকের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করার বিষয়টি, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিলেন। একই সঙ্গে তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাই দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে আতিয়ার সজল যিনি আছেন ফেনীতে, যেখানে তারেক রহমান যাচ্ছেন এবং এই বহর নিয়ে তিনি সেখানে একটি জনসভায় অংশ নেবেন, সেখানে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়ে ভোট চাইবেন ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের কাছে। সেই কারণে তিনি এখন গাড়ি বহনে যাচ্ছেন, সেখানে আত্মীয় স্বজন আছেন যিনি জানাবেন আমাদেরকে সেখানকার সবশেষ খবর। ফেনীতে যে বিকাল 4টায় তারেক রহমানের যে জনসভাটি অনুষ্ঠিত হবে সেই সরকারি পাইলট হাই স্কুল মাঠটি কিন্তু এখন থেকেই লোকজন সকাল থেকে আসতে শুরু করেছে। জানেন ফেনী শুধু এই জনসভা হলেও এখানে কিন্তু লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকেও নেতাকর্মীরা আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পরিবহনে করে শহরে প্রবেশ করছে এবং তাদের গাড়ি থেকে নেমে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত দিয়ে তারা কিন্তু শহরে প্রবেশ করে সভাস্থলে আসছে। দেখতে পাচ্ছেন সে সরকারি পাইলট স্কুল মাঠের যে সভাস্থলের চারপাশ কিন্তু সাজ একটি রব, চারদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে বেশ সংখ্যক নেতাকর্মীরা মাঠে এসে জড়ো হয়েছেন এবং তারা অনেকেই আবার শহরের বিভিন্ন পয়েন্টে এসে পরিবহন থেকে নেমে তারা কিন্তু সে সকল মাঠের উদ্দেশ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্লোগানে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তাদের যে প্রতীক ধানের শীষের বিভিন্ন সিম্বল হাতে নিয়ে কিন্তু তারা মাঠের দিকে নিয়ে আসছেন। এবং আপনাকে যদি বলি প্রায় 2 যুগ পর এই মাঠে বিকাল 4টায় তারেক রহমানের যে জনসভা সেটি অনুষ্ঠিত হবে এবং এখানে তিনি বক্তব্য দেবেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি চট্টগ্রাম থেকে তিনি রওনাও দিয়েছেন এবং তাকে বরণ করে নিতে কিন্তু কয়েকদিন ধরে ফেনীর মানুষ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন। কারণ হচ্ছে যে ফেনী জানেন যে তারেক জিয়া নানার জেলা এবং সেই নানার জেলা হওয়ার কারণে কিন্তু এখানে আমরা তাকে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে আছেন এবং ফেনীর যে পাইলট স্কুল মাঠ রয়েছে সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে সাজ রব রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় এই যে জনসভার স্থানটি তারা রেখেছেন। এবং আজ কিছুক্ষণ পরে যখন তারেক জি এখানে আসবে 4টা বাজে, তখন কিন্তু ফেনীবাসীর প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া যে এই ফেনী থেকে কিন্তু এক আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারেক রহমানের কাছে তার যে অসমাপ্ত উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড সেই দাবিগুলো তুলে ধরবেন এবং ফেনীবাসীকে সে সকল অসমাপ্ত যে উন্নয়নমূলক কাজগুলোর প্রতিশ্রুতি দিবেন বলে ফেনীবাসী এবং দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এই ছিল জনসভা থেকে এখান থেকে সব শেষ। ফেনীতে জনসভায় অংশ নেবেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। এর আগে চট্টগ্রামে ইউথ পলিসির সংলাপে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ করতে তরুণদের কাছ থেকে পরামর্শ চান তিনি। বলেন আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী ও দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনা সফল হবে না। ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানের এতে তরুণদের কথা শুনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। দুর্নীতি, সন্ত্রাস দমন ও দেশ গঠনে বিএনপির নীতিগত অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করেন দলের শীর্ষ নেতাকে। সূচনা বক্তব্যে তারেক রহমান রাজনীতিতে একে অপরকে দোষারোপ থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ চান। বলেন সরকার গঠন করতে পারলে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এমন কঠোর বার্তা দেওয়া হবে যার মাধ্যমে অন্তত 30% সমস্যার সমাধান হয়ে যাবে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং যায় যে উই উইল নট টলারেট দিস, তাহলে গভর্নমেন্টের বিভিন্ন প্রিপারেশন বা স্টেপস থাকবে। কিন্তু যখন মেসেজিং যাবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করব না, আমরা করাপশন টলারেট করব না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখন রিডিউস হয়ে যায় সমস্যা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান শিক্ষা, কৃষি, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা নিয়ে দলের অবস্থান এবং পরিকল্পনা তুলে ধরেন। আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আমরা আলোচনা করব, কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফেন্স ওপিনিয়ন না। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই।
নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। সবার যদি সমান সুযোগ সুবিধা থাকে তাহলে আমাদের কোথাটা তখন তো দরকার হচ্ছে না। বিএনপি ক্ষমতা যদি আসে তাহলে কি হসপিটাল ফার্মাসিস্টদেরকে প্রাধান্য দেওয়া হবে কিনা, এছাড়া উনি খুব ভালো আনসার দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এটার মাধ্যমে আমাদের রাজনীতিতে তরুণ এবং মেধাবীদের যে অংশগ্রহণ এইটা ভবিষ্যতে বাড়বে, ওরা উৎসাহিত হবে। তরুণদের সঙ্গে দলের ভাবনা ও নীতিগত চিন্তা বিনিময়ে সিলেটের পর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই আয়োজন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে বলে মন্তব্য করে ভোটে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় তিনি বলেন, দেশের মানুষ নতুন করে আর ফ্যাসিবাদ ফিরতে দেবে না। বলেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলবে জামায়াত। কর্মজীবী নারীদের জন্য চালু করা হবে ইভিনিং বাস সার্ভিস। উত্তরবঙ্গের 2 দিনের সফর শেষে এবার ঢাকায় নির্বাচনী প্রচারণার মাঠে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার যাত্রাবাড়িতে জোটের জনসভায় অংশ নেন তিনি। এর আগে সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়িতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে ওঠে রাজধানীর অন্যতম এই প্রবেশদ্বার। বেলা 12টার দিকে সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চান না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না, জনগণ 12 ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে। দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে আর দেখতে চাই না। এই ফেসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। জামাত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে বলেও জানান দলের আমির। বলেন, কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ, আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। এ সময় তিনি অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে। হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলি পথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করি জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন, জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। রোববার আরও 2টি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামাত আমিরের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর গ্যান্ডারিয়ায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যেই ধূপখোলা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে জামাত ইসলামের কর্মী, সমর্থক এবং নেতাকর্মীরা এসে পুরো মাঠ আসলে এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। স্থানীয় যে জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন, তারা এখন মঞ্চে বক্তব্য দিচ্ছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ঢাকা 6 আসনে জামাত ইসলাম সমর্থিত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের পক্ষে নির্বাচনী জনসভায় এখানে বক্তব্য দিবেন। তার আগে তিনি বক্তব্য রেখেছেন যাত্রাবাড়ি কাজলা ব্রিজের নিচে ঢাকা 4 ও 5 আসন 2 প্রার্থীর সমর্থনে। এখন যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, তারা মূলত তাই পুরান ঢাকা কেন্দ্রিক তাদের যে পরিকল্পনা, সেই কথা তুলে ধরছেন। যাত্রাবাড়ির জনসভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতে ক্ষমতায় গেলে নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের
ব্যবস্থা করবেন। নারীদেরকে নিয়ে জামাত এগিয়ে যেতে চায়। নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন জামাত ক্ষমতায় গেলে নারীদের জন্য, কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করবে জামাত। এছাড়াও পুরান ঢাকার যেই সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যাত্রাবাড়ি, কাজলা, দনিয়া এবং ওই অঞ্চলের শনি রাখড়া, তিনি সে সমস্ত অঞ্চলের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তিনি বলেছেন যে একটি দল বা অন্য কেউ হেরে যাবার ভয়ে তারা আসলে বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে। যদি কেউ বাঁকা পথে হাঁটে অথবা যদি কেউ ব্যালট বাক্সে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তাহলে তরুণ সমাজকে নিয়ে জামাত তার কঠোর জবাব দিবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির। জামাতের আমিরের এটি হচ্ছে দ্বিতীয় নির্বাচনী জনসভা, এবং এরপরে তিনি চলে যাবেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে জামাতের তৃতীয় জনসমাবেশের কথা রয়েছে ঢাকা 7 আসনের প্রার্থী হাজী এনায়েতুল্লাহর পক্ষে। এবং জামাতের আমির, আপনি জানেন যে উত্তরবঙ্গ থেকে এসে তিনি ঢাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। আজকে তিনি 3টি জনসভা করছেন, এবং প্রতিটি জনসভায় আমরা দেখেছি যাত্রাবাড়ি এবং এই ধূপখোলা মাঠের যে জনসভা তা আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। একটু করে জামাতের আমির আসবেন, তিনি বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে ধূপখোলা মাঠের জনসমাবেশ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গ্যান্ডারিয়া এই জনসভায়। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, ভোটের প্রচারে নানা প্রতিশ্রুতি। এক আসনে প্রচারে অংশ নিয়ে নির্বাচিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 11 আসনের প্রচারে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষ দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের মাঝে ছুটছেন প্রার্থীরা, আর প্রতিশ্রুতির ভিড়ে ভোটাররা খুঁজছেন আগামীর যোগ্য নেতৃত্ব। ঠাকুরগাঁও 1 আসনের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ঢাকা 16 আসনে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাটি অমানবিক মন্তব্য করেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেই মতাদর্শী হোক না কেন, কারো ফটোকে যেভাবে আগে মুক্তি দেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক, এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। রাজশাহী 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আমচত্বর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে দাড়িপাল্লার প্রচারণা সামগ্রী ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। কিছু কিছু জায়গায় আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে এবং দাড়িপাল্লার যে প্রতীকটা ভেঙে ফেলা হয়েছে। আমরা আশা করব অন্যান্য দলের যারা প্রার্থী আছেন তারা তাদের কর্মী বাহিনীকে নিবৃত্ত করবে। এদিকে ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষ দিন। এছাড়া রংপুর 4 আসনে প্রচারণায় অংশ নিয়ে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের পক্ষে ভোটারদের রায় দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থী আক্তার হোসেন। কোন সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে আপনারা যাতে ভোট না দেন, আপনারা যাকেই দেন আপনারা চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থীকে দিবেন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম। একটা পক্ষ আছে একটা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো। দেশের নানা প্রান্তে প্রার্থীদের এই প্রাণান্তকর ছুটে চলা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ 8 আসনে আছেন রিপোর্টার উবায়দুল হক এবং রাজশাহী 1 আসনে আছেন রিপোর্টার মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে উবায়দুল হকের কাছে। উবায়দুল, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। আমি এখন আছি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আসনে ময়মনসিংহ ৮ আসনটি এখানে যিনি বিএনপির প্রার্থী লুৎফুল্লাহিল মাজেদ তিনি ধানের শীষ প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। আজকে সকাল থেকেই তিনি এই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখন তিনি এসেছেন উপজেলার দত্তপাড়া এলাকায়। এখানে যারা দোকানে রয়েছেন বা সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের মাঝে তিনি আসলে লিফলেট বিতরণ করছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং তিনি যেটি বলছেন যে অবহেলিত এই ঈশ্বরগঞ্জ উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে আসলে তিনি কাজ করতে চান। এখানে যে কৃষি ক্ষেত্রে নানান সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার ক্ষেত্রে আসলে তিনি কাজ করতে চান। এখানে ঈশ্বরগঞ্জে একটি শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল, যদিও সেটি হয়নি। এটি থমকে থাকার পর সেটি বাতিল হয়েছে। এই বিষয়টি আসলে তিনি বলছিলেন যে এখানে তিনি নির্বাচিত হলে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবেন, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলবেন। এখানে যেহেতু চর এলাকা রয়েছে, কৃষকদের জন্য একটি কোল্ড স্টোরেজ তিনি স্থাপন করবেন সহ শিক্ষা ক্ষেত্রে এবং যাতায়াত ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান, এমনটি আসলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন, তারা ব্যস্ত সময় পার করছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এবং এটি কদম শহর এলাকা। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে নির্বাচনী অফিসটি রয়েছেন সেই নির্বাচনী অফিসে রাজশাহী ১ সদর আসন, যেটি রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসন, সেই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন নায়েবি আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এই মুহূর্তে নেতাকর্মীদের সাথে কথা বলছেন এবং তিনি আজকে সকালে এই গোদাগাড়ী অঞ্চলে প্রচারণা শুরু করেছেন। তিনি মূলত রাজাবাড়ি থেকে শুরু করেছেন এবং এখন দেওপাড়া যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নে তিনি তার যে গণসংযোগ সেটি করেছেন, প্রচারণা করেছেন এবং এরপরে তিনি গোগ্রাম ইউনিয়নে যাবেন, অর্থাৎ একদিনে তিনি দুটি ইউনিয়নে প্রচারণা চালাবেন। এবং আমরা যেটি দেখেছি, তার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, ভোট চাইছেন এবং তারা যেটি বলছেন যে আগামী দিনে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য তাদের যে রায়, তাদের যে ভোট, সেটি যেন তাদের পক্ষে দেয়। এবং আমরা যেটি দেখছি এখানে সাধারণ মানুষও উপস্থিত রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত রাজশাহীতে যে লেভেল প্লেইং ফিল্ড সেটি ঠিক আছে এবং আচরণবিধি এখন পর্যন্ত লঙ্ঘিত হয়নি। তবে তারা বলছেন যে প্রশাসনকে আরও একটু সজাগ থাকতে হবে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন এটি করা যায়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করবে ইসি। কূটনীতিকদের ব্রিফিংয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন প্রধান নির্বাচন কমিশনার। আর ভোটে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিদেশি কূটনীতিকরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ওই বৈঠকে সিইসি সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এ সময় পোস্টাল ভোট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক পরিস্থিতি জানতে চান কূটনীতিকরা। বৈঠক শেষে নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। I am convinced that the Election Commission are doing their best in terms of preparation for the upcoming elections. And we thank them very much for all of their work with us over the months in preparing for this consequential election. সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ইসি। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন সিইসি। আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট যে টু এনশিওর a safe environment for the voters এবং এটা ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের যে একটা স্বচ্ছ নিয়ত, স্বচ্ছ উদ্দেশ্য, আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এই ব্যাপারে তারা বুঝতে পেরেছেন। এবার নির্বাচন পর্যবেক্ষণে 83 বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে ইসি আমন্ত্রণ জানালেও এর মধ্যে 36টি নিশ্চিত করেছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 18 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, প্রায় 15,000 ফ্লাইট বাতিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি বাড়িঘর। এবার বাণিজ্যের সংবাদ। পে কমিশনের বেতন বাড়ানোর সুপারিশে আশায় বুক বাঁধলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা দেখছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে না পারলে সুফলের বদলে তৈরি হতে পারে ভোগান্তি। MS আরিফিনের রিপোর্ট। আর মাত্র 2 বছর পরই অবসরে যাবেন রাষ্ট্রের 4র্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ। উচ্চমূল্যের বাজারে বছরের পর বছর হিমশিম খাওয়া আয়ে সংসার চালালেও চাকরি জীবনের শেষ সময়ে এসে বেতন বাড়ার খবরে তার মুখে হাসি। সরকারে বলছে যে বেতন বাড়াবে, কবে থেকে নির্ধারিত কার্যক্রম তা কোনো কিছু বলে নাই। 2.5 গুণ বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000-এর বেশি করার সুপারিশ করেছে পে কমিশন, যার সুফলভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। বাড়বে পেনশন ও বৈশাখী ভাতা সুবিধাও। বেতন বাড়ানোর সুপারিশে খুশি হলেও নতুন করে বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেলে ভারী পকেটও এই ওজন সইবে না বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। আমি যে পেনশন পাই তাতে আমার 15 দিনে চলে না। বেতন বৃদ্ধি পাইছে, সাথে সাথে দ্রব্যমূল্যের দামও তারা বৃদ্ধি করে দিবে। বেতন বাড়ার খবরেও যখন সরকারি চাকরিজীবীদের এমন দ্বিধা, তখন 80% কর্মসংস্থান হওয়া বেসরকারি খাতের অবস্থা কি? যে বেসরকারি চাকরি যারা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য একটা গাইডলাইন দেয়। বাড়তি ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাবটা হয়তো যেটা আমরা দেখব যে আগামী দিনগুলোতে বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে দরকার হবে 1,06,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এরই মধ্যে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 18 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক তাণ্ডব শুরু করে শীতকালীন ঝড়। এর প্রভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 1 লাখের বেশি বাড়িঘর। এরই মধ্যে বাতিল করা হয়েছে প্রায় 15,000 ফ্লাইট। পুরো তুষারের স্তর জমে যাওয়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনসমুদ্র চট্টগ্রামের পোলো গ্রাউন্ড, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঙ্কার তারেক রহমানের। বিএনপি ক্ষমতায় গেলে নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি। হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে কেউ কেউ, অভিযোগ জামায়াত আমিরের। ভোটে অনিয়ম ঠেকানোর হুঁশিয়ারি। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করবে ইসি। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।